হ্যালো বন্ধুরা, সামারি ফর ইউ এ আপনাদের সবাইকে আবারও স্বাগত। আমরা আজ কথা বলবো হাউ টু বি ডিসিপ্লিনড এই বইটি নিয়ে, যার লেখক সেলডন হাউ। এই বইটির প্রত্যেকটা অধ্যায় আপনাদের সামনে একটি গল্পের আকারে তুলে ধরবো, যাতে আপনাদের বুঝতেও সুবিধা হবে। শীতের এক সন্ধ্যা, রাহুল কলকাতার একটি ছোট্ট ফ্ল্যাটে থাকতো এবং নিজের জীবন নিয়ে খুবই বিরক্ত ছিল। তার চাকরি মোটামুটি ঠিকঠাকই চলছিল, কিন্তু ভেতরে ভেতরে সে অনুভব করত জীবনে সে তেমন কিছুই মিনিংফুল করছে না। প্রায় সে ভাবতো আসলে সে জীবনে কি চায়। এক রাতে সে বিছানায় শুয়ে মোবাইল স্ক্রল করছিল। হঠাৎই তার চোখে পড়ল এই বইটি, হাউ টু বি ডিসিপ্লিনড। সে নিজেকে বলল, এই বইটি কি আমার জীবনে কোনো রকম ভাবে প্রভাব ফেলতে পারে কি? তো একবার পড়েই দেখি না। সে এরপর বইটি নিয়ে পড়া শুরু করলো, কিন্তু মনের ভিতরে কোথাও যেন মনে হলো সম্ভবত এই বইটা তারই দরকার। সঙ্গে সঙ্গে সে শুরু করলো প্রথম অধ্যায়, যার নাম ছিল সেট ক্লিয়ার গোলস। পড়তে শুরু করতেই রাহুলের মনে হলো সে তার প্রতিবিম্ব দেখতে পাচ্ছে। সেখানে লেখা ছিল স্পষ্ট ও অর্জনযোগ্য লক্ষ্য স্থির করাই ডিসিপ্লিনের মূল ভিত্তি। সেখানে লেখা ছিল গোলস প্রোভাইড ডিরেকশন অ্যান্ড মোটিভেশন, মেকিং ইট ইজিয়ার টু স্টে ফোকাসড অ্যান্ড মেজার প্রোগ্রেস। রাহুল ভাবলো এত সিম্পল একটা কথা তার মাথায় এতদিন আসেনি কেন। একদিন নিজের কোম্পানি খুলবে বা তার মার্কেটিং করবে, কিন্তু কখনো সে তার গোলসগুলোকে ডিটেলে প্ল্যান করেনি। সে বইয়ের পরের প্যারাগ্রাফের দিকে তাকালো। সেখানে লেখা ছিল, ইফ ইউ ডোন্ট নো হোয়ার ইউ আর গোয়িং, ইউ উইল নেভার গেট দেয়ার। এই একটি লাইন তাকে নাড়িয়ে দিল। একদম ঠিক। সে ভাবলো, আমি সবসময় ভাবি কিছু একটা করব, কিন্তু আসলে কি করব সেটা নিজেই জানি না। সে নোটবুক নিয়ে বসে ভাবলো, এই প্রথমবার সে তার জীবনের জন্য ক্লিয়ার গোলস বানাবে। সে লিখলো, নিজের ফিটনেসের দিকে মন দিতে হবে। আগামী 6 মাসে 10 কেজি ওজন কমাতে হবে। তাকে তার কোম্পানির কথা ভেবে তাকে কিছু অ্যাডভান্স কোর্স কমপ্লিট করতে হবে। প্রতি মাসে মাত্র 5টি নতুন বই পড়তে হবে। এরপর সে এক অদ্ভুত রকমের শান্তি পেল। কাজগুলো সহজ ছিল না, কিন্তু এই প্রথম সে নিজের গোলগুলি এত পরিষ্কারভাবে লিখেছিল। পরের দিন সকালে সে জীবনের প্রথম গোল শুরু করার চেষ্টা করলো। সে 6টার অ্যালার্ম সেট করেছিল, কিন্তু অ্যালার্ম বাজতেই সে স্নোজ বাটন চাপলো। আর 5 মিনিট নিজেকে বলল সে। কখন যে সেই 5 মিনিট 1 ঘন্টায় বদলে গেল সে বুঝতেই পারল না। চোখ খুলে দেখলো ঘড়িতে 7:30। সে ভাবলো, আরে আজও হলো না। রাগে নিজেকে বলল সে। তখনই তার বইয়ের কথাটি মনে পড়ল, যে সেখানে লেখা ছিল, ফেলিওর ইজ আ পার্ট অফ দ্য প্রসেস, ডোন্ট বি ডিসকারেজড বাই স্মল সিটব্যাকস, ফোকাস অন গেটিং ব্যাক অন ট্র্যাক। হালকা হাসি দিয়ে সে নিজেকে বলল, ঠিক আছে, বইটা তো আগেই বুঝিয়ে দিয়েছিল, কোনো ব্যাপার না, কাল থেকে ঠিক হবে। ধীরে ধীরে কয়েকদিনের মধ্যেই তার সকালে ওঠার অভ্যাস তৈরি করতে পারল সে। প্রথমবার সে পার্কে জগিং করতে গেল। ঠান্ডা হাওয়া আর দৌড়ানো মানুষগুলোকে দেখে তার মনে হলো জীবনকে নিয়ে সিরিয়াস হওয়া এখন খুব জরুরি। এরপর সে পরের অধ্যায় শুরু করলো, যেখানে লেখা ছিল, ব্রেক ইয়োর গোলস ইন্টু স্মলার ম্যানেজেবল স্টেপস, আ বিগ গোল ক্যান ফিল ওভারওয়েলমিং। সে সঙ্গে সঙ্গে বুঝে গেল এবং নিজের ফিটনেস গোলগুলোকে ছোট ছোট টাস্কে ভাগ করলো। প্রথম সপ্তাহে 15 মিনিট জগিং, দ্বিতীয় সপ্তাহে 20 মিনিট, তারপর ধীরে ধীরে, এরপর কন্টিনিউ। বইয়ের প্রথম চ্যাপ্টার যেন তার জীবনে গাইড হয়ে গেল। সে বারবার পড়তো এবং নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করত। কিন্তু জীবন কি সত্যি এত সহজ? একদিন তার মায়ের ফোন এলো। মা বললেন, তুই গত 2 সপ্তাহ ফোন করিস না কেন রে? আমরা কত চিন্তায় আছি জানিস? হঠাৎ রাহুল বুঝতে পারলো গোলসের মধ্যে সে এতটাই ডুবে গেছিল যে পরিবারের সঙ্গে কথা বলাই বন্ধ হয়ে উঠেছিল। সে সঙ্গে সঙ্গে মাকে কল ব্যাক করলো এবং মন দিয়ে কথা বলল। সে ভাবলো, সেট ক্লিয়ার গোলস মানে শুধু কেরিয়ার আর ফিটনেস নয়, সম্পর্কগুলোকেও ব্যালেন্স করা। সে নোটবুক খুলে একটা টাস্ক যোগ করলো, প্রতি সপ্তাহে বাবা মাকে ফোন করা এবং তাদের সঙ্গে সময় কাটানো। এইভাবে রাহুলের জীবন ধীরে ধীরে বদলাতে লাগলো।
প্রতিদিন রাতে ঘুমানোর আগে সে নিজের দিনটা রিভিউ করত। যদি কোনো টাস্ক মিস হয়ে যেত, সে পরের দিনের লিস্টে যোগ করত সেই টাস্কটি। বইয়ের প্রথম চ্যাপ্টার তাকে শিখিয়েছিল গোলই মানুষকে বাঁচতে শেখায়। সে বুঝেছিল গোলস তার জীবনে একটা ডিরেকশন এনে দিয়েছে। কিন্তু এটা এখানে শেষ নয়। রাহুল বুঝে গেছিল এটা তো কেবল শুরু। এই বইয়ের প্রথম চ্যাপ্টারে ছিল শুধু একটা ঝলক, সামনে আরো চ্যাপ্টার পড়তে হবে, আর সেগুলো নিজের ওপর অ্যাপ্লাই করতে হবে। পরের কয়েকদিনে রাহুল তার প্রথম গোলসগুলোর ওপর বেশ ভালো কাজ করে ফেলল। তার মনে হলো জীবন ধীরে ধীরে ট্র্যাকে ফিরছে। সে ভাবল এবার সময় এসেছে পরের চ্যাপ্টার পড়ার। দ্বিতীয় চ্যাপ্টারটি ছিল ডেভেলপ আ রুটিন। পড়তেই তার মনে হলো এটাই সেই জিনিস যেটার সঙ্গে সে সব সময় সবচেয়ে বেশি স্ট্রাগল করেছে। রুটিনের অভাবই ছিল তার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। তার জীবন এতটাই এলোমেলো ছিল যে কোনো কাজই কখনো পরিকল্পনা অনুযায়ী হতো না। কখনো সে রাত জেগে থাকতো, আবার কখনো সকালে দেরি করে উঠত। উইকেন্ডগুলো তো পুরোপুরি এমনিতেই কেটে যেত। ক্রিয়েটিং এ কনসিস্টেন্ট daily routine helps in building habits that reinforce discipline. A structured schedule minimizes distraction and promotes productivity by allocating specific times for tasks. রাহুল বইয়ের এই লাইনটি মন দিয়ে পড়ল। সে বুঝতে পারল যদি সে সত্যিই নিজের জীবনে ডিসিপ্লিন আনতে চায়, তাহলে তাকে একটি স্ট্রিক্ট রুটিন ফলো করতেই হবে। সে নিজেকে বলল, রুটিন বানানো মানে এই নয় যে জীবন বোরিং হয়ে যাবে। এর মানে হলো আমি আমার সময়ের সঠিক ব্যবহার করতে শিখব। সে সঙ্গে সঙ্গে নিজের নোটবুকে কিছু জিনিস লিখে ফেলল। প্রথমে সকালে ঘুম থেকে ওঠা, তারপর ব্যায়াম, তারপর ব্রেকফাস্ট, তারপর কাজের সময়, তারপর লাঞ্চ ব্রেক, আবার কাজ, সন্ধ্যায় নিজের জন্য সময়, পড়াশোনা, নতুন স্কিল শেখা বা রিফ্লেকশন, এরপর রাতে সময় মতো ঘুমানো। রুটিন প্ল্যান করা তো সহজ ছিল, কিন্তু সেটাকে ফলো করা এইটাই যে সবচেয়ে কঠিন অংশ। সেটা রাহুল জানতো। সে ভাবলো চলো কাল থেকে ট্রাই করি। পরের দিন সকালে যখন অ্যালার্ম বাজলো, তার প্রথম দিনের মতোই অনুভূতি হলো। সে কয়েক মুহূর্তের জন্য আবার স্নোজ বাটন চাপলো, কিন্তু সঙ্গে সঙ্গেই তার মনে পড়লো এখন আর পুরানো অভ্যাসে ফিরে যাওয়া যাবে না। সে দ্রুত অ্যালার্ম বন্ধ করে বিছানা থেকে উঠে দাঁড়ালো। ফোনে টাইমার সেট করে সে নিজের রুটিন অনুযায়ী এক্সারসাইজ শুরু করলো। শুরুতে শরীর একদম সঙ্গ দিচ্ছিল না। প্রতি মিনিটে মনে হচ্ছিল আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু তখনই তার মনে পড়লো বইয়ের সেই কথাটা, হ্যাবিটস আর হার্ড টু বিল্ড ইনিশিয়ালি বাট কনসিস্টেন্সি মেক্স দেম ইজিয়ার ওভার টাইম। প্রথমে কয়েকদিন তার জন্য ভীষণ স্ট্রাগলের ছিল। কখনো কখনো ব্রেকফাস্টের সময় বসে সে ভাবতো রুটিন বানানো কি আদৌ সঠিক সিদ্ধান্ত ছিল আমার। কিন্তু দিন যত যেতে লাগলো, সে ধীরে ধীরে এই রুটিন উপভোগ করতে শুরু করলো। রুটিনের সবচেয়ে ভালো প্রভাব পড়লো তার প্রোডাক্টিভিটির উপর। এখন সে যখন কাজ করতে বসতো, পুরো ফোকাসই থাকতো কাজেই, কারণ সে জানতো প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট টাইম স্লট আগে থেকেই ঠিক করা আছে। তাই সবকিছু ঠিকঠাক করার জন্য পর্যাপ্ত সময় সে পাবে না। একদিন অফিসে তার ম্যানেজার তাকে বলল, রাহুল, আগের থেকে তোমার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে। রাহুল কেবলই হাসলো আর নিজেকে মনে মনে বলল, আমাকে আরো ডিসিপ্লিনড হয়ে উঠতে হবে। সন্ধ্যায় বাড়ি ফিরে সে বুঝতে পারল রুটিন শুধু সময় ম্যানেজ করার উপায় নয়, বরং জীবনকে আরো ভালো করার একটা মাধ্যম। সে তার ফাঁকা সময়ে নতুন বই পড়া শুরু করলো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের দিনের রুটিন সে রিভিউ করত। তবে জীবন এতটাও সহজ নয়। এক রবিবার তার বন্ধু রাহুলকে ফোন করলো, ভাই, আজ মুভি দেখতে যাবি নাকি? রাহুল একটু কনফিউজড হয়ে পড়লো। মুভি মানে তার সন্ধ্যার পড়াশোনার সময়টা মিস হয়ে যাবে। কিন্তু তারপর সে ভাবলো রুটিন মানে এই নয় যে জীবনের আনন্দগুলো বাদ দিয়ে দিতে হবে, কখনো কখনো ব্রেক নেওয়াও জরুরি। সেদিন সে নিজের কাছে একটা নতুন কথা শিখলো, রুটিন মানে স্ট্রিক্ট রুলস নয়, বরং ব্যালেন্স। পরের কয়েকদিনে সে তার রুটিন আরো ফ্লেক্সিবল করে নিল। নিজের স্কেডিউলে ফ্রি টাইমে স্লট যোগ করলো। এই সময় সে যা খুশি করতে পারত, পরিবারের সঙ্গে কথা বলা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো বা শুধু বিশ্রাম নেওয়া। বইটিতে আরো একটি ইন্টারেস্টিং লাইন ছিল, আ
A rigid routine can sometimes feel like a burden. Allow some flexibility to accommodate unexpected events. সে অনুভব করলো রুটিন তাকে একজন আরো ভালো মানুষ করে তুলেছে। এখন তার জীবনে একটাই স্ট্রাকচার এসছে। আগে যেখানে সে সব কাজ লাস্ট মিনিট পর্যন্ত ঝুলিয়ে রাখত, এখন সে সময় মতো নিজের টাস্ক শেষ করতে পারে। কিন্তু গল্প এখানে শেষ নয়। রাহুল বুঝতে পারলো রুটিন বানানোর মাধ্যমে তার যাত্রা শুরু হয়েছে, কিন্তু এখনো তাকে নিজের হ্যাবিটসের উপর আরো গভীরভাবে কাজ করতে হবে। বইয়ের এখনো আরো অনেক লেসন বাকি ছিল। সে নিজেকে কথা দিল প্রতিটি লেসন সে পড়বে, বুঝবে এবং নিজের জীবনে অ্যাপ্লাই করবে। এই আশাতেই সে ধীরে ধীরে বইটি বন্ধ করলো, পরের চ্যাপ্টারে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। কয়েক সপ্তাহ কেটে গেছে। রাহুল এখন নিজের রুটিন নিয়ে বেশ স্বাচ্ছন্দ্য। সকালে তাড়াতাড়ি ওঠা, ওয়ার্কআউট করা আর দিনটাকে প্রোডাক্টিভভাবে কাটানো, সব কিছুই এখন তার অভ্যাসের অংশ হয়ে গেছে। কিন্তু জীবন সবসময় সহজ পথে চলে না। একদিন অফিস থেকে ফিরে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। মনে হলো একটু আরাম করার দরকার। সে টিভি চালু করলো আর সিরিয়াল দেখতে দেখতে অজান্তেই 3 ঘন্টা নষ্ট হয়ে গেল। সে নিজেকে বলল, সবকিছু ভালোই চলছিল, আজ আবার আমি পুরানো অভ্যাসে ফিরে গেলাম। সে রাতেই সে বইটা হাতে নিল এবং পরের চ্যাপ্টারে পৌঁছে গেল। তৃতীয় লেসনের নাম ছিল এম্বারেস সেলফ কন্ট্রোল। বইয়ের প্রথম লাইনটাই তাকে ভেতর থেকে নাড়া দিয়ে দিল। সেখানে লেখা ছিল, স্বল্পমেয়াদী প্রলোভন থেকে দূরে থাকা এবং দীর্ঘমেয়াদী লক্ষণকে প্রাধান্য দেওয়াই ডিসিপ্লিনড লিভিং এর ভিত্তি। রাহুল নিজেকে বলল, এটাই তো আমার সবচেয়ে বড় সমস্যা। আমি সব সময় শর্ট টার্ম প্লেজারের দিকে দৌড়াই। ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা হোক বা এমন কিছু করা যা আমার বড় গোলসের একদম বিপরীত। বইটিতে আরো একটি ইন্টারেস্টিং কথা লেখা ছিল, ডিস্ট্রাকশন আর এভরিওয়্যার and they often disguise themselves as harmless breaks. But every small temptation adds up to derail your progress. পরের দিন থেকে রাহুল নিজের মধ্যে সেলফ কন্ট্রোল আনার সিদ্ধান্ত নিল। প্রথমে সে নিজের সবচেয়ে বড় ডিস্ট্রাকশনটাকে চিনে নিল, তার মোবাইল ফোন। সে ফোন থেকে সব অপ্রয়োজনীয় অ্যাপস ডিলিট করে দিল এবং স্ক্রিনিং টাইম লিমিট সেট করলো। সে ঠিক করলো দিনে মাত্র একবার সোশ্যাল মিডিয়া দেখবে, তাও শুধু 15 মিনিটের জন্য। প্রথম দিন এটা করা তার জন্য ভীষণ কঠিন ছিল। বারবার তার ইচ্ছা হচ্ছিল ফোনটা তুলে দেখি তো কোনো মেসেজ বা কোনো নোটিফিকেশন বা কোনো মেল এসছে কিনা। এই কথাগুলো তার জন্য একটা গাইডের মতো হয়ে গেল। সে বুঝতে পারলো সেলফ কন্ট্রোল মানে এই নয় যে নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে নিতে হবে। এর মানে হলো নিজের প্রায়োরিটিস বোঝা এবং যেগুলো নিজের গোলসের বিরুদ্ধে যায় সেগুলোকে না বলতে শেখা। কয়েকদিন পর তার সামনে আরো একটা চ্যালেঞ্জ এলো। শনিবার সন্ধ্যায় বন্ধুরা তাকে ফোন করে পার্টিতে ডাকলো। সে জানতো যদি সে যায় তাহলে পুরো রাত পার্টিতে কেটে যাবে আর পরের দিন সকালে তার ওয়ার্কআউট করার কোনো সুযোগই থাকবে না। সে নিজেকে প্রশ্ন করলো, আমার কি যাওয়া উচিত নাকি আমার লং টার্ম গোলসের উপর ফোকাস করা উচিত? ঠিক সেই মুহূর্তে বইয়ের আরো একটা লাইন তার মনে পড়ে গেল, এভরি টাইম ইউ রেজিস্ট আ টেম্পটেশন ইউ গেট ওয়ান স্টেপ ক্লোজার টু বিকামিং দ্য পারসন ইউ ওয়ান্ট টু বি। শেষ পর্যন্ত রাহুল পার্টিতে না যাওয়ার সিদ্ধান্ত নিল। সে বন্ধুদের কাছে ক্ষমা চাইল এবং বোঝালো যে সে এই সময় সে নিজের জীবনের উপর কাজ করছে। এটা করা তার জন্য সহজ ছিল না। কোথাও না কোথাও তার মনে হলো হয়তো বন্ধুরা তাকে এখন বোরিংও ভাববে। কিন্তু পরদিন সকালে যখন সে সময় মতো উঠে নিজের রুটিন ফলো করলো, তখন সে নিজের এই সিদ্ধান্ত নিয়ে গর্ব অনুভব করলো। একদিন সন্ধ্যায় বই পড়তে পড়তে সে সেখানে লেখা দেখলো, ডিসিপ্লিন ইজ চুজিং বিটুইন হোয়াট ইউ ওয়ান্ট নাও অ্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট মোস্ট। তখন সে বুঝতে পারলো সেলফ কন্ট্রোল শুধু বড় সিদ্ধান্ত নয়, ছোট ছোট অভ্যাসের মাধ্যমেও ভীষণ জরুরি। সে ঠিক করলো জীবনের প্রতিটা ছোট দিকেই সে এটা অ্যাপ্লাই করবে। উদাহরণ হিসাবে অফিসের লাঞ্চের পর মিষ্টি খাওয়ার যে অভ্যাস তার হয়ে গিয়েছিল সেটা সে ছাড়ার সিদ্ধান্ত নিল। প্রথমবার যখন সে নিজের প্রিয় গোলাপ জামুন দেখলো আর নিজেকে বলল, না এটা আমার ফিটনেস গোলের বিরুদ্ধে, তখন সে অনুভব করলো সেলফ কন্ট্রোল কতটা কঠিন কিন্তু একই সঙ্গে কতটা দরকারিও। বইয়ের সামনে আরো একটা লেখা ছিল, দ্য কি টু মাস্টার সেলফ কন্ট্রোল ইজ টু রিমাইন্ড ইয়োর সেলফ অফ ইয়োর বিগার গোল whenever a temptation arises। এই উপদেশটা রাহুল নিজের মাথায় গেঁথে নিয়েছিল। সে এমন সব জিনিস নিজের সামনে রাখতে শুরু করলো
যেগুলো তাকে বড় বড় গোলের কথা মনে করিয়ে দেয়। তার নোটবুক, তার নিজের পুরানো জার্নি, সবকিছুই তার মোটিভেশন হয়ে দাঁড়ালো। ধীরে ধীরে নিজের ইচ্ছাগুলোর উপর নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা তার আরো বেড়ে গেল। এখন যখন কোনো ডিস্ট্রাকশন সামনে আসতো, সে নিজেকে শুধু একটাই প্রশ্ন করত, এটা কি আমাকে বড় গোলের আরো কাছে নিয়ে যাবে, নাকি না আমাকে দূরে সরিয়ে নিয়ে যাবে। কয়েক সপ্তাহ পর অফিসে তার সামনে আর একটা চ্যালেঞ্জ এলো। কোম্পানি তাকে একটি নতুন প্রজেক্ট দিল। সেখানে প্রায়ই অনেক রাত পর্যন্ত কাজ করতে হতো। আগে এমন পরিস্থিতিতে সে সব সময় অজুহাত খুঁজতো কিভাবে প্রজেক্টটা এড়িয়ে যাওয়া যায়, কিন্তু এবার সে সেলফ কন্ট্রোলের সঙ্গে নিজের সময় ম্যানেজ করতে শিখে গিয়েছিল। সে নিজের রুটিনের সামান্য পরিবর্তন করলো, যাতে প্রজেক্টের কাজের পাশাপাশি তার বাকি ভালো অভ্যাসগুলো বজায় থাকতে পারে। তখন রাহুল বুঝতে পারলো, সেলফ কন্ট্রোল শুধু ডিস্ট্রাকশন ইগনোর করার জন্য নয়, বরং কঠিন পরিস্থিতিতে নিজেকেও আরো ভালোভাবে সামলানোর জন্য ভীষণ দরকারি। বইয়ের এই লেসন তার জীবনে আরো একটা দরজা খুলে দিয়েছিল। সে বুঝতে পারলো, যারা ছোট ছোট ইচ্ছাগুলো কন্ট্রোল করতে শেখে, তারাই বড় বড় জিনিস অ্যাচিভ করতে পারে। এইভাবেই রাহুল নিজের জার্নিটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে নিজেকে বলল, এখন তো কেবল শুরু, এই বইটা আমাকে আরো অনেক কিছু শেখাবে, আমি আর অপেক্ষা করতে পারছি না। সে বইটা বন্ধ করলো এবং পরের চ্যাপ্টারে যাওয়ার প্রস্তুতি নিল। পরের চ্যাপ্টারটি হলো প্র্যাকটিস মাইন্ডফুলনেস। বইয়ে লেখা ছিল, মাইন্ডফুলনেস হেল্প ইন মেইনটেনিং ফোকাস অ্যান্ড রিডিউসিং অ্যাংজাইটি বাই বিং প্রেজেন্ট ইন দ্য মোমেন্ট। Individuals can better manage their thoughts and emotion, leading to improved decision making and productivity. রাহুল এই লেসন পড়তে শুরু করলো, আর তার মনে হলো এটা হয়তো তার জীবনের সবচেয়ে বড় সমস্যার উত্তর। সে ভাবলো, আমি প্রায়ই হয় অতীতে বাস করি, নয়তো ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ডুবে থাকি। হয়তো আমি বর্তমান মুহূর্তটাকে ঠিকভাবে বাঁচতেই পারছি না। বইয়ের আর একটা লাইন তার দৃষ্টি আকর্ষণ করলো, The mind is like a monkey, always jumping from one thought to another. Mindfulness helps you tame this monkey and bring it to the present moment. রাহুল সঙ্গে সঙ্গে এই লেসনটা নিজের জীবনে অ্যাপ্লাই করার সিদ্ধান্ত নিল। পরের দিন সকালে ওয়ার্কআউট শেষ করার পর সে একটা নতুন প্র্যাকটিস শুরু করলো। সে ইন্টারনেটে দেখলো মাইন্ডফুলনেস মেডিটেশন কিভাবে করা হয়। সে নিজের বারান্দায় একটা শান্ত জায়গা বেছে নিল, চোখ বন্ধ করলো এবং গভীর শ্বাস নিতে শুরু করলো। প্রথম কয়েক মিনিট তার মন সব দিকে ছুটে বেড়াতে লাগলো, কখনো অফিসের কাজের চিন্তা, কখনো পুরানো ঝগড়ার স্মৃতি, কখনো সে নিজেকে বলল, যে চিন্তাই আসুক আসতে দাও, কিন্তু আমি আমার শ্বাসের উপর ফোকাস করব। ধীরে ধীরে সে অনুভব করলো তার চিন্তাগুলো ধীর হয়ে আসছে। যত বেশি সে গভীর শ্বাস নিতে লাগলো, ততই তার মন শান্ত হতে শুরু করলো। এই প্রথমবার তার মনে হলো সে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারছে। বইটিতে লেখা ছিল, মাইন্ডফুলনেস মানে চিন্তাগুলো বন্ধ করা নয়, বরং সেগুলোকে বিচার না করে দেখা, আর খুব শান্তভাবে নিজের মনোযোগকে আবার বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনা। এই প্র্যাকটিসটাকে সে নিজের ডেলি রুটিনের অংশ করে নিল। প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে সে 10 মিনিট করে মেডিটেশন করত। ধীরে ধীরে এর প্রভাব তার পুরো জীবনে পড়তে শুরু করলো। অফিসে কাজ করার সময় এখন তার ফোকাস আগের থেকে অনেক ভালো ছিল। যদি মন ভেঙে যেত, সে কয়েক মুহূর্তের জন্য গভীর শ্বাস নিত এবং আবার নিজেকে কাজে মন দেওয়ার জন্য প্রস্তুত করত। একদিন অফিসে একটি বড় প্রজেক্ট এলো। টিম লিডার সবাইকে জানিয়ে দিল এই কাজটা খুব কঠিন আর ডেডলাইনও খুব টাইট। টিমের সবাই চিন্তায় পড়ে গেল, কিন্তু রাহুল নিজেকে শান্ত রাখলো। সে নিজের মাইন্ডফুলনেস প্র্যাকটিস ব্যবহার করলো। যখন বাকিরা দুশ্চিন্তায় এদিক ওদিক কথা বলছিল, তখন রাহুল চুপচাপ একটা প্ল্যান বানালো। সে নিজের কাজকে ছোট ছোট অংশে ভাগ করে নিল এবং প্রতিদিনের জন্য আলাদা আলাদা টাস্ক ঠিক করলো। তার এই শান্ত আর গোছানো অ্যাপ্রোচ দেখে টিম লিডার তার প্রশংসা করলেন। তখন তার মনে পড়ল বইয়ের আর একটা লাইন, মাইন্ডফুলনেস শুধু আপনাকে চাপের মধ্যে শান্ত থাকতে সাহায্য করে না, বরং আপনার চিন্তাকে পরিষ্কার করে এবং আরো ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। মাইন্ডফুলনেসের প্রভাব তার পার্সোনাল লাইফেও পড়ল। আগে সে বন্ধুদের সাথে থাকলেও প্রায়ই মন অন্যদিকে চলে যেত, কিন্তু এখন সে প্রতিদিন কথোপকথনে পুরোপুরি প্রেজেন্ট থাকতো। সে বুঝতে পারলো, আপনি যখন আপনার কাছের মানুষদের 100% মনোযোগ দেন, তখন সম্পর্ক আরো শক্ত হয়। একদিন সে তার মাকে ফোন করলো।
মায়ের সাথে কথা বলার সময় সে নিজের কাছে প্রমিস করলো মায়ের প্রতিটা কথা মন দিয়ে শুনবে। আগে যেখানে সে ফোনে শুধু হ্যাঁ ঠিক আছে বলে কথোপকথন শেষ করে দিত, এখন সে মায়ের কথার উত্তর দিত আর তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করত। মাইন্ডফুলনেসের সবচেয়ে বড় প্রভাব পড়ল তার চিন্তা আর চাপের ওপর। আগে সে ছোট ছোট বিষয়ে খুব টেনশন করত, কিন্তু এখন যখনই সে স্ট্রেস অনুভব করত সে গভীর শ্বাস নিয়ে নিজেকে মনে করিয়ে দিত, আমি এখন এই মুহূর্তে আছি, এই মুহূর্তটাই বাস্তব, বাকিটা সব আমার মনের খেলা। বইয়ের আরেকটি লাইন ছিল যেটা সে নিজের নোটবুকে নোট করলো, দ্য প্রেজেন্ট মোমেন্ট ইজ দ্য অনলি প্লেস ওয়্যার লাইফ ট্রুলি এক্সিস্ট, লার্ন টু লাইফ, লিভ ইন ইট। ধীরে ধীরে মাইন্ডফুলনেস তার জীবনে একটা অংশ হয়ে গেল। সে বুঝতে পারলো এই একটা মাত্র প্র্যাকটিস তার চিন্তা, কাজ আর সম্পর্কের মধ্যে গভীরতা এনে দিয়েছে। এখন সে প্রতিটি দিন খোলা চোখ আর খোলা মন নিয়ে বাঁচে। রাহুল বুঝে গিয়েছিল মাইন্ডফুলনেস শুধু মেডিটেশনের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি যখন খাবার খাচ্ছেন, কাজ করছেন বা কারোর সঙ্গে কথা বলছেন, প্রতিটা মুহূর্তেই মাইন্ডফুলনেস থাকতে পারে। এক সন্ধ্যায় সে বারান্দায় বসে আকাশের দিকে তাকালো। সূর্য তখন অস্ত যাচ্ছিল আর মেঘগুলো হালকা কমলা রঙে রাঙা হয়ে উঠেছিল। সে সেই মুহূর্তটাকে পুরোপুরি অনুভব করলো। আগে সে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে উপেক্ষা করত, কিন্তু এখন বুঝতে পারলো এই মুহূর্তগুলো জীবনকে সুন্দর করে তোলে। বইয়ের এই লেসন তার চিন্তাধারাকে বদলে দিয়েছিল। সে নিজেকে বলল, আমি যদি প্রতিটা মুহূর্ত মন দিয়ে বাঁচতে শিখি তাহলে হয়তো জীবনে প্রতিটা চ্যালেঞ্জই একটু সহজ হয়ে যাবে। এই প্রতিশ্রুতি নিয়েই সে গেল বইটির পরের অধ্যায়। রাহুলের জীবন ধীরে ধীরে ট্র্যাকে ফিরছিল। মাইন্ডফুলনেস, সেলফ কন্ট্রোল আর রুটিনের সাহায্যে সে আগের থেকে অনেক বেশি প্রোডাক্টিভ আর শান্ত অনুভব করছিল। কিন্তু জীবন সব সময় একই রকম থাকে না। অফিসে একবার সবকিছু ঠিকঠাক করার দায়িত্ব ছিল তার উপর। সে পুরো প্ল্যানিং করেছিল, প্রতিটা ছোট ছোট ডিটেলের দিকে নজর দিয়েছিল, টিম মেম্বারসদের সঙ্গে আলোচনাও করেছিল আর সময় মতো কাজ শেষ করার পুরো কনফিডেন্স ছিল। কিন্তু ডেডলাইন যত এগিয়ে আসছিল পরিস্থিতি ততই খারাপ হতে লাগলো। টিমের কয়েকজন তাদের ডেডলাইন মিস করতে শুরু করলো আর রাহুলের নিজের কাজও পিছিয়ে পড়লো। যতটা সে পরিশ্রম করেছিল তার থেকেও অনেক বেশি চাপ সে অনুভব করছিল। ডেডলাইনের দিনে প্রজেক্ট অসম্পূর্ণ রয়ে গেল। ম্যানেজার তাকে নিয়ে কেবিনে এসে অসন্তোষ প্রকাশ করলো। রাহুল নিজের ওপর ভীষণ রেগে গেল। সে ভাবলো, আমি এত চেষ্টা করলাম তবুও ব্যর্থ হলাম, হয়তো আমি এই কাজটার জন্য তৈরি নই। সেই সন্ধ্যায় সে বাড়ি ফিরে বারান্দায় বসে পড়ল। তার মনে হচ্ছিল তার এতদিনের সব পরিশ্রম যেন বৃথা হয়ে গেছে। এরপর বইটি খুলতেই তার হাতে পড়ল পঞ্চম অধ্যায়, যার নাম লার্ন ফর ফেলিওরস। প্রথম লাইনটাই রাহুলকে ভাবতে বাধ্য করল। সেখানে লেখা ছিল, ফেলিওর ইজ নট দ্য এন্ড, ইট ইজ এ স্টেপিং স্টোন টু সাকসেস। ডিসিপ্লিন ইনভলভস লার্নিং ফ্রম সেটব্যাকস রাদার দ্যান বিং ডিসকারেজড বাই দেম। বইটিতে আরও একটা লেখা ছিল, প্রত্যেকটি ব্যর্থতা একটি শিক্ষা নিয়ে আসে। ইটস আপ টু ইউ টু ফাইন্ড ইট অ্যান্ড ইউজ ইট টু গ্রো স্ট্রঙ্গার। রাহুল এক মুহূর্তের জন্য বইটা বন্ধ করলো আর ভাবলো, আমি কি আমার ব্যর্থতা থেকে কিছু শিখতে পারি? এটা কি সত্যিই নিজেকে আরো ভালো করার একটা সুযোগ? পরের কয়েকদিন সে নিজের প্রজেক্টটা খুব মন দিয়ে রিভিউ করলো। কি কি ভুল হয়েছিল সেগুলো নিয়ে সে ভাবাও শুরু করলো। সে বুঝতে পারলো কিছু ছোট ছোট বিষয় সে নজরে আনেনি, যেমন টিমের সঙ্গে নিয়মিত চেকিং করা ভুলে গিয়েছিল আর অনেক সময় কাজগুলো ঠিকভাবে ডেলিগেট না করে নিজেই সামলানোর চেষ্টা করেছিল। বইতে লেখা ছিল, ফেলিওরস অফেন হ্যাপেন বিকজ অফ ওভারলুকড ডিটেলস। রিফ্লেক্ট অন ইউর মিস্টেক্স, নট টু বি ব্লেম ইউর সেলফ বাট টু ইমপ্রুভ। রাহুল নিজের ভুলগুলো মেনে নিল। সে নিজেকে কথা দিল পরের বার সে আরো ভালোভাবে প্রস্তুতি নেবে। তবে একই সঙ্গে নিজেকে এটাও মনে করিয়ে দিল, একটা প্রজেক্ট ফেল করা মানে তার পুরো যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা নয়। নিজেকে মোটিভেট করার জন্য সে বইয়ের আরেকটি লাইন মনে মনে বলল, ফেলিওর ইজ আ ডিটার, নট আ ডেড এন্ড। ইটস আ চেঞ্জ টু রিফাইন ইউর স্ট্র্যাটেজি অ্যান্ড কাম ব্যাক স্ট্রঙ্গার। পরের সপ্তাহে অফিসে আর একটা নতুন প্রজেক্ট এলো। রাহুল সঙ্গে সঙ্গে তার শেখা বিষয়গুলো কাজে লাগাতে শুরু করলো। সে টিমের সঙ্গে আরো ভালো কমিউনিকেশন বজায় রাখলো এবং ছোটখাটো সমস্যাগুলো শুরুতেই সমাধান করে ফেললো। ধীরে ধীরে তার উপলব্ধি হলো
ব্যর্থতাকে ভয় পাওয়ার বদলে সেটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা উচিত। সে বুঝতে পারলো প্রত্যেক ব্যর্থতার পিছনেই একটা শিক্ষা লুকিয়ে থাকে। আর একটা ঘটনা তাকে এই লেসনটা আরো গভীরভাবে বুঝতে সাহায্য করলো। সে কয়েক সপ্তাহ ধরে সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস মেনে চলছিল, কিন্তু একদিন রাতে দেরি করে ঘুমানোর কারণে সকালে উঠতে ব্যর্থ হলো। তার মনে হলো, আমি কি আবার পুরানো অভ্যাসে ফিরে যাচ্ছি? আগে হলে সে নিজেই দোষ দিত, কিন্তু এবার সে বইয়ের পরামর্শ মেনে নিল। নিজেকে বলল, এটা শুধু একদিনের ব্যাপার, কাল থেকে আবার রুটিনে ফিরে যেতে পারি। বইয়ে লেখা ছিল, ডিসিপ্লিন ইজ নট অ্যাবাউট বিং পারফেক্ট এভরিডে, ইটস অ্যাবাউট বাউন্সিং ব্যাক আফটার সিটব্যাকস। পরের দিন অ্যালার্ম বাজতেই সে ওঠার পুরো চেষ্টা করলো এবং আবার নিজের রুটিনে ফিরে এলো। রাহুল বুঝতে পারলো ব্যর্থতার সঙ্গে মোকাবিলা করার সেরা উপায় হলো তাকে মেনে নেওয়া, তার থেকে শেখা এবং সামনে এগিয়ে যাওয়া। সে নিজের চার্টে একটা নতুন সেকশন যোগ করলো, লার্নড লেসন। যখনই সে কোনো বিষয় ফেল করতো সেখানে লিখে রাখতো সেই অভিজ্ঞতা থেকে সে কি শিখলো। কয়েক সপ্তাহ পর রাহুলের ম্যানেজার তাকে ডাকলেন। তিনি বললেন, রাহুল, তোমার কাজে দারুণ উন্নতি হয়েছে। যে প্রজেক্টটায় তুমি ফেল করেছিলে সেটার কারণেই তুমি অনেক কিছু শিখেছো, আর সেই শেখাটা এখন তোমার প্রতিটা কাজেই দেখা যাচ্ছে। রাহুল মুচকি হাসলো। সে বুঝতে পারলো ব্যর্থতা তাকে ভেঙে দেওয়ার বদলে আরো শক্ত করে তুলেছে। বইয়ের আর একটা কথা তার মনে পড়ল, রেজিলিয়েন্স ইজ বিল্ড থট ফেলিওরস, দ্য মোর ইউ ফেস সিটব্যাকস দ্য স্ট্রঙ্গার ইউ বিকাম। এই লেসনটা রাহুলের চিন্তাধারাকে পুরোপুরি বদলে দিল। এখন যখনই সে কোনো কাজে ব্যর্থ হতো তখন আর ঘাবড়ে যেত না, হতাশাও হতো না, বরং নিজেকে প্রশ্ন করত, এখান থেকে আমি কি শিখলাম। একদিন সে নিজের ফ্ল্যাটে বসে পুরানো বন্ধুদের কথা মনে করলো। সেই বন্ধুরা যারা কখনো কখনো তাকে লুজার বলে ঠাট্টা করত যখনই সে কোনো কাজে ফেল করত। কিন্তু এখন সে জানতো ফেল হওয়া দুর্বলতা নয়। সে নিজেকে বলল, ফেল হওয়ার দরকার, ফেল না হলে আমি কখনোই শিখতে পারবো না। সেই সন্ধ্যায় সে আবার বইটা খুলল। সে জানতো পরের অধ্যায়েও তার জন্য বিশেষ কিছু অপেক্ষা করছে, কিন্তু বই বন্ধ করার আগে সে শেষবারের মতো সেই পাতাটা পড়ল যেখানে তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল, ফেলিওর ইজ জাস্ট অ্যানাদার স্টেপ অন দ্য পাথ টু সাকসেস, কিপ স্টেপিং ফরওয়ার্ড। সে নিজের কাছে প্রতিজ্ঞা করলো প্রত্যেকটা ব্যর্থতাকে সে আপন করে নেবে, তার থেকে শিখবে আর সামনের দিকে এগিয়ে যাবে। এতদিনে রাহুলের বইয়ের 5টা লেসন নিজের জীবনে অংশ করে ফেলেছে। প্রতিটা নতুন লেসন তার চিন্তাকে আরো পরিণত করছিল। সে নিজেকে অনেক বদলে যেতে দেখেছিল। যে মানুষটা আগে সামান্য ব্যর্থতাতেই নিজেকে দোষারোপ করত, সে নিজেকে শিখিয়ে ফেলেছিল পড়ে যাওয়া জরুরি, আর পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো তার থেকেও বেশি জরুরি। কিন্তু তার যাত্রা তখনও শেষ হয়নি। বইয়ের শেষ অধ্যায় তার কৌতূহল আরো বাড়িয়ে দিল। সে আবার বইটা খুলল, আর সেখানে লেখা সেই শব্দগুলো তার জীবনে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্ব রাখত। সে বুঝতে পারলো তার সব চেষ্টা, গোল সেট করা, রুটিন বানানো, মাইন্ডফুলনেস চর্চা করা কিংবা সাফল্য ও ব্যর্থতা থেকে শেখা সবকিছুই তখনই কাজ করে যখন সে সেগুলো নিয়মিতভাবে ধরে রাখে। বইয়ে লেখা ছিল, একবার চেষ্টা করলেই কিছু বদলে যায় না, আসল পরিবর্তন আসে তখনই যখন আমরা প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিই এবং তা ধারাবাহিকভাবে চালিয়ে যাই। রাহুল ভাবলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতাই তার জন্য সবচেয়ে কঠিন ছিল। অনেক সময় একদিন খুব পরিশ্রম করত আর পরের দিনই হাল ছেড়ে দিত। অনেক সময় প্ল্যান বানালেও সেটা ঠিক মতো ফলো করতে পারতো না। তখন সে বুঝলো সম্ভবত এই কারণেই তার অনেক স্বপ্ন অপূর্ণ থেকে গেছে। বইটিতে লেখা ছিল, মোটিভেশন গেটস ইউ স্টার্টেড বাট কনসিস্টেন্সি কিপস ইউ গোয়িং, ইভেন অন ডেজ when you don't feel like it, showing up matters the most. রাহুল গভীর শ্বাস নিল। সে বুঝে গেল কনসিস্টেন্সি আসলে একটা অভ্যাস, আর এই অভ্যাস গড়ে তুলতে হলে প্রতিদিন পরিশ্রম করতে হবে। সে নিজেকে প্রতিজ্ঞা করলো প্রতিদিন ছোট হলেও অন্তত একটা পদক্ষেপ সে নেবেই। পরের দিন সে নিজের রুটিনকে আরো কঠোর করলো। সকালে তাড়াতাড়ি ওঠার পাশাপাশি সে সারাদিনের প্ল্যানিং এর একটা নতুন রূপ দিল। সে ঠিক করলো যতই ক্লান্ত থাকুক না কেন প্রতিদিন অন্তত 30 মিনিট নিজের ফিটনেসের উপর কাজ করবে। কাজের ক্ষেত্রেও সে একটা টাইম টেবিল বানালো যাতে কোনো কিছুই মিস না হয়। শুরুতে বিষয়টা সহজ ছিল না। অনেক সময় অ্যালার্ম বাজার পরেও সে বিছানায় পড়ে থাকতো। অনেক সময় ওয়ার্কআউট করার আগে নানা অজুহাত মাথায় আসতো।
কিন্তু প্রতিবারই সে নিজেকে মনে করিয়ে দিত কনসিস্টেন্সি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ যদি হাল ছেড়ে দিই তাহলে কাল এটা আরো কঠিন হয়ে যাবে। ধীরে ধীরে সে বুঝতে পারলো এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলোই তাকে এক নতুন দিশার দিকে নিয়ে যাচ্ছে। একদিন অফিসে তার ম্যানেজার তাকে একটা বড় প্রজেক্ট দিল। এটা সেই ধরনের প্রজেক্ট যেটায় কয়েক মাস আগে সে ব্যর্থ হয়েছিল, কিন্তু এবার তার ভেতরে ভয়ের বদলে ছিল কেবলই আত্মবিশ্বাস। সে নিজেকে বলল, এবার আমি শুধু প্ল্যান বানাবো না, বরং সেটাকে নিয়মিতভাবে ফলো করব। রাহুল কাজ শুরু করলো। প্রথমেই প্রজেক্টটাকে ছোট ছোট অংশে ভাগ করে সে টিমের সঙ্গে নিয়মিত মিটিং করত এবং প্রত্যেকের কাছে ফিডব্যাক নিল। নিজের জন্য একটা টাইম টেবিল বানালো এবং প্রতিটা টাস্ক সময় মতো শেষ করতেও সে লাগলো। যখনই তার মনোযোগ নষ্ট হতো বা ক্লান্ত লাগতো, সে গভীর শ্বাস নিয়ে নিজেকে বলতো, আর একটুখানি, আর একটা চেষ্টা। ধীরে ধীরে তার কাজ সময়ের মধ্যেই বড় কোনো ভুল ছাড়াই শেষ হতে লাগলো। তার টিমের লোকেরাও তার কনসিস্টেন্সি দেখে অনুপ্রেরিত হতে লাগছিল। ডেডলাইনের দিনই প্রজেক্ট সম্পূর্ণ হলো, আর তার ম্যানেজার তার পরিশ্রম আর লিডারশিপের প্রশংসা করে থামতেই পারছিলেন না। রাহুল বুঝতে পারল কনসিস্টেন্সির প্রভাব শুধু তার কাজেই নয়, তার জীবনের প্রতিটা দিকে পড়েছে। সে এইভাবেই নিজের ফিটনেসেও কাজ চালিয়ে যেতে লাগলো। আগে যেখানে সে কয়েকদিন ব্যায়াম করে ছেড়ে দিত, এখন সেখানে সে প্রতিদিন 30 মিনিট নিজেকে দিচ্ছিল। তার শরীর আর মন দুটোই আগের থেকে বেশি শক্তিশালী আর এনার্জেটিক অনুভব করতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের বুক সামারি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরো নতুন নতুন বইয়ের বুক সামারি পেতে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আবারও আসছি পরের একটি নতুন বুক সামারি নিয়ে।